প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা ক্লাস 12-এর আলোকীয় যন্ত্রের পার্ট 5-এর ক্লাস করব। এটাই আমাদের আলোকীয় যন্ত্রের শেষ ক্লাস। আমরা আলোকীয় যন্ত্র সম্পর্কে অনেক কিছুই জেনে ফেলেছি, শুধুমাত্র বাকি আছে দূরবীক্ষণ যন্ত্র। বলেছিলাম আগের ক্লাসের শেষে বলেছিলাম আমাদের কি বাকি আছে। আমরা পড়েছিলাম অনুবীক্ষণ যন্ত্র পড়া হয়ে গেছিল, দূরবীক্ষণ যন্ত্র। এই যে বীক্ষণ যন্ত্রের দেখো আমরা লাস্ট এরকম ভাগ করেছিলাম, বীক্ষণ যন্ত্রকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে অনুবীক্ষণের ভাগগুলো তো আমরা শিখে ফেলেছি, আর বাকি আছে দূরবীক্ষণ যন্ত্র, তাই তো? দূরবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্রকে আবার আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। কি কি মনে আছে? একটা হচ্ছে ভূবীক্ষণ আর একটা অনুবীক্ষণ। এর আগের ক্লাসে কিন্তু এগুলো শিখেছিলাম। ভূবীক্ষণ আর একটা হচ্ছে নভোবীক্ষণ। ভূবীক্ষণ মানে কি বলেছিলাম? ভূবীক্ষণ মানে জেনেছিলাম ভূপৃষ্ঠের ওপরে অনেক দূরের বস্তুকে, মানে একটা বস্তু ভূপৃষ্ঠের ওপরেই আছে, অনেক দূরে আছে, সেরকম একটা বস্তুকে দেখতে আমরা ভূবীক্ষণের সাহায্য নিই। আর নভোবীক্ষণ কি? নভোবীক্ষণ হচ্ছে হেভেনলি বডিস, অর্থাৎ এই মহাকাশের চাঁদ, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এইগুলো পর্যবেক্ষণ করতে ব্যবহার করা হয় যে দূরবীক্ষণগুলো। এগুলো কিন্তু পৃথিবী পৃষ্ঠের ওপর নয়, পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশের কোনো গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, হেভেনলি বডিকে দেখতে যে দূরবীক্ষণ ব্যবহার করা হয় সেটাকে কি বলা হয়েছিল? নভোবীক্ষণ। নভোবীক্ষণ কি নীতির উপর ভিত্তি করে কার্য করে, অর্থাৎ নভোবীক্ষণটা তৈরি করা হয়েছে আলোর কোন ধর্মকে কাজে লাগিয়ে, তার উপর ভিত্তি করে নভোবীক্ষণকে আবার আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে প্রতিসারক আর একটা প্রতিফলক নভোবীক্ষণ, তাই তো? আমরা বলেছিলাম আমাদের এই প্রতিসারক নভোবীক্ষণ সম্পর্কে একটু জানতে হবে। আর অনুবীক্ষণের ভাগ দুটো সম্পর্কে তো আমরা অলরেডি জেনে ফেলেছি। অনুবীক্ষণ, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র এবং সরল অনুবীক্ষণ যন্ত্র, দুটোরই বিবর্ধনের রাশিমালা প্রতিষ্ঠা করেছি, বিবর্ধন ক্ষমতা বের করেছি, কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সব শিখেছিলাম। যারা এখনও দেখোনি ক্লাসটিকে, আগের ক্লাসগুলো দেখে নাও, বুঝতে পারবে আমি কি বলছি। যাই হোক, আমরা বাকি আছে যে অংশটা, অর্থাৎ প্রতিসারক নভোবীক্ষণ, এটা সম্পর্কে জানবো। আমাদের সিলেবাসের যে বিষয়বস্তু তার মধ্যে বাকি আছে এই প্রতিসারক নভোবীক্ষণটা। তাহলে আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু কি? আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো প্রতিসারক নভোবীক্ষণ। একটু বড় বড় করে দিচ্ছি, নভোবীক্ষণ। কেমন দেখতে প্রতিসারক নভোবীক্ষণ? টেলিস্কোপ যেগুলোকে বলা হয়, দেখবে এই ভিডিওর থাম্বনেইলে একটা ছবি দেওয়া আছে টেলিস্কোপ নভোবীক্ষণের। টেলিস্কোপ নভোবীক্ষণটা এরকম একটা ধাতব নল, দাঁড়া, এরকম একটা ধাতব নল থাকে, এবার এটা স্ট্যান্ডের ওপর বসানো থাকে, এর এমনভাবে ব্যবস্থা করা থাকে স্ট্যান্ডের ওপর যাতে এটাকে আমরা উঁচু নিচু করতে পারি। আর আমরা কি করি, এখানে এই জায়গাটায় ঠিক চোখ দিয়ে, এই জায়গাটায় চোখ দিয়ে মহাকাশের গ্রহ, নক্ষত্র, চাঁদ, তারা যেগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করি। আসলে আমরা যদি ভিতরটা দেখি, কার ভিতর দেখব? ওই প্রতিসারক নভোবীক্ষণের যদি ভিতরে কি হয়েছে সেটা দেখি, দেখবে প্রতিসারক নভোবীক্ষণের ভিতরে দুটো লেন্স বসানো আছে। একটা হচ্ছে সেই যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের মতো, একটাকে বলা হয়, এখানে যে লেন্সটা থাকে সেটাকে আমরা বলি অভিলক্ষ্য, আর একটা লেন্স থাকে এই চোখের কাছাকাছি যেটাকে আমরা বলি অভিনেত্র, এই জায়গাটায় থাকে।
এই স্থানে থাকে, আমি এখানটা আঁকলাম, এটা হচ্ছে অভিনেত্র। এই একটা লেন্স, এটাকে তাহলে কি বলা হচ্ছে? অভিলক্ষ্য। কারণটা কি? সেই লক্ষ্য বস্তুর কাছাকাছি থাকছে বলে অভিলক্ষ্য। এটাকে কি বলা হলো? অভিনেত্র, চোখের কাছাকাছি থাকে। আমাদের কি করতে হবে? আমাদের এখানে বের করতে হবে যে প্রতিসারক নববীক্ষণ। আচ্ছা, আর একবার বলি কেন এটাকে প্রতিসারক নববীক্ষণ বলা হলো। কেন যেন? আসলে এই নববীক্ষণে দুটো লেন্স আছে, আর লেন্সের মধ্যে কি হয়? প্রতিসরণ ঘটে আলো। অর্থাৎ বস্তুটা কোথায় থাকে? দেখো, আমরা এই নববীক্ষণে কি দেখি? অসীম দূরের বস্তু। অর্থাৎ ধরো চাঁদকে দেখছি, চাঁদ থেকে যে আলোক রশ্মিগুলো আসছে এই অভিলক্ষের মধ্যে দিয়ে প্রতিসরণ হয়ে অভিনেত্রে পড়বে, অভিনেত্র থেকে আমাদের চোখে পৌঁছাবে, আমরা বস্তুটাকে দেখতে পাবো। অর্থাৎ আলোক রশ্মিটা সেই অসীম থেকে এসে অভিলক্ষে প্রতিসরণ হলো, হয়ে অভিনেত্রে প্রতিসরণ হলো, হয়ে দর্শকের চোখে পৌঁছালো, আমরা দেখলাম। অর্থাৎ এখানে আলোর প্রতিসরণ ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা এই বীক্ষণ যন্ত্রটা তৈরি করেছি, এই দূরবীক্ষণ যন্ত্রটা তৈরি করেছি। তাই এর নাম হচ্ছে প্রতিসারক নববীক্ষণ যন্ত্র। আর একটা কথা বলি, এখানটায় মনে রাখতে হবে, যে কোনো দূরবীক্ষণ যন্ত্র, অর্থাৎ সেটা নববীক্ষণ হোক বা ভূবীক্ষণ হোক, প্রতিসারক নববীক্ষণ হোক বা প্রতিফলক নববীক্ষণ হোক, প্রত্যেকটার ক্ষেত্রে বস্তু কিন্তু অসীমে থাকবে। কেন? কারণ আমরা বললাম নববীক্ষণের যন্ত্রে বা দূরবীক্ষণ যন্ত্রে আমরা প্রধানত কি করি? আমরা অসীম দূরের বস্তুকে দেখি। আর অসীম দূরের বস্তুকে দেখি মানে কি? বস্তু অনেক দূরে অবস্থিত। অর্থাৎ এখানে বস্তু অসীমে থাকায় বস্তু থেকে আগত আলোক রশ্মিগুলো কী হবে? অসীমে থাকলে বস্তু থেকে আগত আলোক রশ্মিগুলি প্রধান অক্ষের সমান্তরাল হয়, এখানেও তাই। আর যাই হোক, এখানে আমরা যেহেতু লেন্স ব্যবহার করেছি তাই এর নাম প্রতিসারক। যদি দেখতাম আছে নিউটনীয় দূরবীক্ষণ, নিউটন যে দূরবীক্ষণ তৈরি করেছিলেন সেখানে দেখা যায় লেন্সের সঙ্গে সঙ্গে দর্পণও ব্যবহার করা হয়, তাই সেটাকে আমরা প্রতিফলকও বলা হয়। কারণ দর্পণে প্রতিফলন ধর্ম ঘটে, প্রতিফলন ধর্ম, তাই সেটাকে প্রতিফলক। এখানে আমরা একদম শুধুমাত্র প্রতিসারক নববীক্ষণ জানবো, যেখানে কেবলমাত্র আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে বীক্ষণ যন্ত্র তৈরি করা হয়েছে। বোঝা গেল? তাহলে বস্তু থেকে আলো আসবে, অভিলক্ষে হবে, অভিলক্ষ্য থেকে অভিনেত্রে পৌঁছাবে। কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় তার একটা ছবি আমি আগে থেকেই এঁকে রেখেছি। ছবিটা একটু জটিল বলে আগে থেকেই এঁকে রেখেছি। দেখো, এই হচ্ছে আমাদের অভিলক্ষটা। কোথায় অভিলক্ষ্য আছে? এটাই হলো অভিলক্ষ্য। আর এইটাই আমাদের চোখের কাছে থাকে, এটা হলো অভিনেত্র। হলো? আচ্ছা, এখানে বলি, দেখো বস্তু থেকে আগত আলোক রশ্মিগুলো, এই যে তিনটে রশ্মি এঁকেছি, এই একটা রশ্মি, এই একটা রশ্মি, এই একটা রশ্মি, তিনটে রশ্মি কী হয়েছে? প্রধান অক্ষের সমান্তরাল হয়নি, খুব অল্প কোণ করে আছে, কিন্তু নিজেরা কি সমান্তরাল। কেন? আমরা ধরে নিই তো বস্তু যখন অসীম দূরে থাকে তখন বস্তু থেকে আগত আলোক রশ্মি প্রায় প্রধান অক্ষের সমান্তরাল ধরে নেওয়া যায়। তা আমরা ধরে নিচ্ছি এরা নিজেরা সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে খুব ক্ষুদ্র কোণ করেছে, এই আলফা। ক্ষুদ্র মানে কত যেন? আলফার মান কিন্তু প্রায় 1 ডিগ্রি বা 1 ডিগ্রি থেকে সামান্য বেশি। অনেক সময় কি ধরে নেওয়া হয় যেন? এই আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরাল ধরে নেওয়া হয়। এর আগের যে প্রতিফলন ধর্ম বা প্রতিসরণ ধর্মতে আমরা দেখেছিলাম অসীম থেকে যে আলোক রশ্মিগুলো আসে তাদেরকে আমরা কি ধরেছিলাম? প্রধান অক্ষের সমান্তরাল। এখানে আমরা একদম সূক্ষ্ম গণনার ক্ষেত্রে ধরে নিচ্ছি যে খুব ক্ষুদ্র হলেও আলফা কোণ করেছে। আচ্ছা, কেন অসীম থেকে আসছে? যেহেতু বস্তু কোথায় থাকছে? অসীমে। তাহলে বস্তু থেকে আলো এসে অভিলক্ষে পড়লো। দেখো, অভিলক্ষে প্রতিসরণের ফলে একটা প্রতিবিম্ব গঠিত হবে। কোথায় হবে প্রতিবিম্বটা? আমরা জানি লেন্সের ক্ষেত্রে বস্তু যদি অসীমে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় হয়? লেন্সের ফোকাস বিন্দুতে। পড়েছিলাম না? অর্থাৎ এই যে এ ড্যাশ বি ড্যাশ প্রতিবিম্বটা হলো, এটাই অভিলক্ষের ফোকাস বিন্দুতে গঠিত হলো। এফও দ্বারা কি বোঝানো হয়? অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য। অভিলক্ষের ইংরেজি আমরা শিখেছিলাম অবজেক্টিভ, সেই জায়গা থেকে এলো। অভিলক্ষের ফোকাস বিন্দুতে গঠিত হলো। জানো, এবার এই যে অভিলক্ষ বস্তুটার অসীমে অবস্থিত বস্তুটা, তাহলে বস্তু কোথায় অবস্থিত? এখানে একটু যদি লিখে দিই, বস্তু অসীমে অবস্থিত, তাই তো? অসীমে অবস্থিত।
তার থেকে আলোকরশ্মি এসে অভিলক্ষে প্রতিসরণ হওয়ার পর ফোকাস বিন্দুতে একটা এ ড্যাশ বি ড্যাশ প্রতিবিম্ব গঠন করলো। এই প্রতিবিম্বটা কোথায় হয় জানে? এই প্রতিবিম্বটা অভিনেত্রের ফোকাস বিন্দুতে হয়। সোজা কথায় বলতে গেলে প্রকৃতপক্ষে কী হয় যেন, অভিলক্ষের ফোকাস বিন্দু এবং অভিনেত্রের ফোকাস বিন্দু একটাই হয়। অভিলক্ষ্য এবং অভিনেত্রের ফোকাস বিন্দু, এই জন্য আমরা এফও আর এফই একটা বিন্দু দিয়েছি। কখন? যখন আমরা স্বাভাবিক সমন্বয় করি। আসলে দূরবীক্ষণ ব্যবহার করা যায় দুটোভাবে, প্রতিসারক দূরবীক্ষণ দুটোভাবে ব্যবহার করা যায়। প্রথমে হচ্ছে নর্মাল অ্যাডজাস্টমেন্ট, মানে এই যে সমন্বয়টা, যেটা আমরা সেটিং করা বলি, যন্ত্রটাকে এমনভাবে সেটিং করব যাতে অভিলক্ষ্য যে প্রতিবিম্ব গঠন করছে সেটা, অভিলক্ষ্য যে প্রতিবিম্ব গঠন করবে সেটা কোথায় থাকবে? অভিলক্ষের ফোকাসেই থাকবে। আবার সেই বিন্দুটা হবে অভিনেত্রের ফোকাস বিন্দু, অর্থাৎ অভিলক্ষ্য দ্বারা গঠিত প্রতিবিম্ব অভিনেত্রের ফোকাসে থাকলো। আর এই প্রতিবিম্বটা অর্থাৎ এ ড্যাশ বি ড্যাশটা অভিনেত্রের ফোকাসে থাকায় অভিনেত্র কোথায় প্রতিবিম্ব গঠন করবে? অভিনেত্র আবার প্রতিবিম্বটা, দেখো এই আলোকরশ্মিগুলো এসে পড়লো, এই যে 2 নম্বর এবং 1 নম্বর আলোকরশ্মিগুলো এই যে এসে পড়লো লেন্সে, প্রতিসরণের পর দর্শকের চোখে পৌঁছালো। দর্শক মনে করবে প্রতিবিম্ব, অন্তিম প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? অসীমে। অন্তিম প্রতিবিম্ব অসীমে গঠিত হয়েছে, এটাকে অন্তিম লিখে দিই। যেটা আমরা দেখি চোখ রেখে, এখানে চোখ রেখে যে প্রতিবিম্বটা দেখি সেটা কোথায় থাকে? সেই অসীমে। এই যে সেটিং বা সমন্বয়, এই যে অ্যাডজাস্টমেন্ট, এটাকে বলা হয় স্বাভাবিক সমন্বয়। স্বাভাবিক সমন্বয়, অর্থাৎ স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে অন্তিম প্রতিবিম্ব অসীমে গঠিত হয়। তবে অনেক ক্ষেত্রে এমন ব্যবস্থা করা যায় যাতে অন্তিম প্রতিবিম্বটা অসীমে না হয়, নিকট বিন্দুতে হয়, অর্থাৎ অভিনেত্র থেকে 25 সেন্টিমিটারেও হতে পারে। আমরা প্রথমে স্বাভাবিক সমন্বয়টা বুঝি, নর্মাল অ্যাডজাস্টমেন্টটা বুঝি, কারণ এটাই সবচেয়ে ভালো প্রতিবিম্ব দেখার ক্ষেত্রে ভালো অ্যাডজাস্টমেন্ট বা ভালো সেটিং। আর তারপরে এরপরে একটু পরেই আমরা যখন প্রতিবিম্ব কোথায় হবেন? অভিনেত্র থেকে 25 সেন্টিমিটার দূরে বা আমাদের চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে। আমি এর আগের ক্লাসগুলোতেই বলেছি অভিনেত্রকে মনে মনে আমাদের চোখ বলে ধরে নিতে পারি। তাহলে আমরা প্রথমে স্বাভাবিক সমন্বয় শিখছি। তাহলে স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে কি হলো বোঝা গেল? অভিলক্ষ্য এবং অভিনেত্রের ফোকাস বিন্দু এমনভাবে সেটিং করা হবে দুটো লেন্সের, যাতে একই বিন্দুতে মিলিত হয়। অর্থাৎ এখান থেকে এই C1 থেকে এই পর্যন্ত হবে অভিলক্ষের ফোকাস দূরত্ব এবং C2 থেকে এই পর্যন্ত হবে অভিনেত্রের ফোকাস দূরত্ব। ফলে অভিলক্ষ্য যে প্রতিবিম্ব গঠন করলো সে তো স্বাভাবিকভাবে কোথায় করবে? ওর নিজের ফোকাস বিন্দুতে। আবার সেটাই অভিনেত্রের ফোকাস বিন্দু হওয়ায় অভিনেত্র অন্তিম প্রতিবিম্ব কোথায় গঠন করবে? অসীম বিন্দুতে গঠন করবে। দেখো আমাদের কি বের করতে হয় আমাদের এখানে বের করতে হয় যে এই দূরবীক্ষণ যন্ত্রের বা প্রতিসারক দূরবীক্ষণের বিবর্ধন বা কৌণিক বিবর্ধনের রাশিমালা, তাই তো? তা আমি প্রথমে স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে বিবর্ধনের রাশিমালা বের করছি। খেয়াল রেখো, দুটো অ্যাডজাস্টমেন্ট হয়, দুটো সেটিং হয়। একটা হচ্ছে প্রতিবিম্ব অসীমে যখন গঠিত হয় তখন সেই সেটিংটাকে আমরা কি বলি? স্বাভাবিক সমন্বয়। আর অসীমে গঠিত হওয়ার জন্য কি করতে হবে? এই লেন্স দুটোর মধ্যে দূরত্ব অর্থাৎ এল এর মান ওদের ফোকাস দূরত্বের সমষ্টির সমান হতে হবে, তাই না? অর্থাৎ দুজনের ফোকাস বিন্দু একটাই হতে হবে, একই বিন্দুতে থাকে যেন। ফলে কী হবে? অভিলক্ষ্য যে প্রতিবিম্ব হবে অভিনেত্রের ফোকাসে গঠিত হবে। আমি অনেকবার বললাম, তোমরা দেখো বুঝতে পারলে কি না। যাই হোক, আমরা কী বের করব? আমি এটা মুছে দিলাম, যেটা প্রকৃত দেখতে। আমরা তো ভিতরের কার্যনীতিটা বোঝার চেষ্টা করছি, তাই ওই ছবিটা আঁকা হলো। অর্থাৎ অভিলক্ষের ক্ষেত্রে বস্তু কোনটা? বস্তু হচ্ছে সেই মহাকাশে যারা আছে, তাই তো? চাঁদ, নক্ষত্র, যেটা থেকে দেখছি। আর অভিলক্ষ্য যে প্রতিবিম্ব গঠন করলো সেটা কোনটা? এ ড্যাশ বি ড্যাশ। আর অভিনেত্রের ক্ষেত্রে বস্তু কোনটা? অভিনেত্রের ক্ষেত্রে বস্তু এ ড্যাশ বি ড্যাশ, যার প্রতিবিম্ব অসীমে গঠিত হয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম, কি বের করব? স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে এখানে তাহলে দিই প্রতিসারক নববীক্ষণের দুটো কেস। এ দিয়ে কি শিখছে? স্বাভাবিক সমন্বয়।
স্বাভাবিক সমন্বয়ে কি হয়, প্রতিবিম্ব চূড়ান্ত প্রতিবিম্ব, তাই না, বা অন্তিম প্রতিবিম্ব যাই বলতে পারো, চূড়ান্ত প্রতিবিম্ব অসীমে গঠিত হয়। আমাদের কি বের করতে হবে, কৌণিক বিবর্ধন। কৌণিক বিবর্ধন মানে কি শিখেছিলাম মনে আছে, আমি একটু লিখি, বা বিবর্ধন ক্ষমতা বের করতে হবে। এক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা মানে আমরা শিখেছিলাম বিটা বাই আলফা। কি ছিল বিটাটা? বিটাটা ছিল যন্ত্রটা চোখে যে বীক্ষণ কোণ উৎপন্ন করে, যন্ত্র বলবো না, যন্ত্র যে প্রতিবিম্ব গঠন করছে সেই প্রতিবিম্ব চোখে যে বীক্ষণ কোণ উৎপন্ন করে। অর্থাৎ দেখো এই যে যন্ত্র, এটা তো দুটো মিলেই তো বীক্ষণ যন্ত্র, এ কোথায় প্রতিবিম্ব গঠন করছে, অসীমে। এই প্রতিবিম্বটা চোখে যে বীক্ষণ কোণ উৎপন্ন করে। আর চোখ বলতে আমরা এখানে অভিনেত্রকে আমাদের চোখ বলে ধরে নিতে পারি। অর্থাৎ অভিনেত্রে যে কোণ উৎপন্ন করে সেটা কোনটা, এই যে বিটাটা। অর্থাৎ বিটার জায়গায় আমরা দেখো লিখতে পারি বিটা সমান এ ড্যাশ সি টু বি ড্যাশ বাই, বোঝা গেল? আমরা তো সংজ্ঞায় পড়েছিলাম সেটাই, যে যন্ত্র যে প্রতিবিম্ব গঠন করছে সেই প্রতিবিম্ব চোখে যে বীক্ষণ কোণ উৎপন্ন করে, তাই তো? তাহলে প্রতিবিম্বটা কোথায় আছে, অসীমে। ফলে প্রতিবিম্বটা কত কোণ করছে, দেখো এই কোণটা না, যে এই যে আলোকরশ্মিটা চোখে, তুমি বলবে চোখ আর অভিনেত্র কি একই, আমরা প্রায় একই ধরে নিই, তাই না? ধরে নিতে পারি তো, ধরে নিলাম বিটা, এটা লেখা হলো কোণ। আর আলফা কোনটা? আলফা হচ্ছে খালি চোখে, অর্থাৎ যন্ত্রটা যখন থাকবে না, অর্থাৎ আমরা যখন খালি চোখে চাঁদকে দেখব, সেই চাঁদ থেকে আগত আলোকরশ্মি বা যে মহাকাশে বস্তুকে পর্যবেক্ষণ করছি সে চোখে যে বীক্ষণ কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে দেখো এই বস্তুটা অসীমে থাকায় চোখে কত বীক্ষণ কোণ উৎপন্ন করবে, আলফা কোণ। এই অভিলক্ষের সঙ্গে যা কোণ করলো, আর অভিনেত্রের সঙ্গেও এই সিটুর সঙ্গে উৎপন্ন কোণ প্রায় একই বলে ধরা যায়। প্রকৃতপক্ষে ধরা উচিত কোথায়, চোখে যে বীক্ষণ কোণ উৎপন্ন করে। চোখে কত বীক্ষণ কোণ উৎপন্ন করবে, এখানে যে বীক্ষণ কোণটা অর্থাৎ অভিলক্ষের সঙ্গে যে কোণটা করেছে প্রায় সমান। কেন, বস্তুটা অনেক দূরে আছে আর C1 C2 খুব কাছাকাছি আছে বলে প্রায় ধরে নিতে পারি, যে ধরে নিচ্ছি এখানে যে কোণটা করছে অর্থাৎ অভিলক্ষে যে কোণ উৎপন্ন করছে, এই যে আলফা কোণে এসে পড়েছে, সেটাই অভিনেত্রে তৈরি করবে। এখানে একটু নয় পাশওয়ার্ড লিখে দিতে পারি। তাহলে এখানে দেখো বীক্ষণ কোণ আলফার জায়গায় আমরা কত লিখতে পারি, এই যে আলফা, এটা আলফা হলে এটা আলফা বিপ্রতীপ কোণ, অর্থাৎ আমরা লিখতে পারি এটা কত হবে, এ ড্যাশ C1 বি ড্যাশ। কেন, পাশে লিখে দেব যে অভিলক্ষে উৎপন্ন কোণ প্রকৃতপক্ষে বের করতে হবে কিন্তু আমাদের চোখে, বা অভিনেত্রে যে কোণটা তৈরি করে, বস্তুটা অভিনেত্রে যে কোণ তৈরি করে সেটাকেই আমরা ওই আলফা ধরে নিচ্ছি। বস্তু যেহেতু এখানে লিখে দিই, কেন করলাম ওটা, বস্তু অসীমে থাকায় C1 বিন্দুতে উৎপন্ন কোণ, C1 বিন্দুতে যে কোণ উৎপন্ন করেছে, উৎপন্ন কোণ C2 সঙ্গে উৎপন্ন কোণের প্রায় সমান হয়। ওটাই তো আমার বের করতে হবে, সিটির সঙ্গে বা চোখের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা। এবার দেখো A2 এটাকে কিভাবে চেঞ্জ করে দিতে পারি, এই কোণটাকে আমরা বলতে পারি ট্যান এ ড্যাশ C2 বি ড্যাশ। যেহেতু এই কোণগুলো খুব ক্ষুদ্র, অর্থাৎ ট্যান থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা হয়ে যাবে, অর্থাৎ ট্যান অফ এটা নিয়ারলি ইকুয়াল টু শুধুমাত্র কোণ। একই রকমভাবে ট্যান দুবারে ট্যান নিলাম এ ড্যাশ C1 বি ড্যাশ, লিখে দিতে পারো ট্যান কত A2 C2 বি ড্যাশ নিয়ারলি ইকুয়াল টু কী হয়ে যাবে, কেবলমাত্র কোণটা এ ড্যাশ C2 বি ড্যাশ হয়ে যাবে, নিয়ার ইকুয়াল টু হয়ে যেতে পারে। কেন, কোণগুলো ক্ষুদ্র হলেই তো ওটা হয় আমরা জানি। তাহলে এটা বসিয়ে দিলাম,
এবার দেখো ট্যান থিটার মান কত, ট্যান মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ ট্যান এ ড্যাশ সি টু বি ড্যাশ, লম্ব কোনটা হবে দেখো এই কোনটা বিটা কোণের লম্ব কোনটা, লম্ব হবে এ ড্যাশ বি ড্যাশ, ভূমি হবে কোনটা সি টু বি ড্যাশ। আমি ওপরে লিখে দিচ্ছি দেখো এ ড্যাশ বি ড্যাশ বাই সি টু বি ড্যাশ হলো লম্ব বাই ভূমি। একই রকমভাবে দেখো আলফা মানে কোনটা লম্ব, আর ভূমি মানে দেখো লিখে দিতে পারি এ ড্যাশ বি ড্যাশ লম্ব, আর ভূমি কোনটা সি ওয়ান বি ড্যাশ, লম্ব বাই ভূমি বসিয়ে দিলাম। বোঝা গেল? এখান থেকে আলফার মান, এখান থেকে বিটার মান, ট্যান আলফার মান অ্যাকচুয়ালি বের করেছি, কারণ ট্যান আলফার মান যা কেবলমাত্র আলফার মানও তাই ধরে নিতে পারি। দেখো ট্যান আলফা আর এটা তো একই জিনিস, এটা বসিয়ে দিলাম। তাহলে কাটাকুটি হলে কত এলো দেখো, কাটাকুটি হলে আসছে এ ড্যাশ বি ড্যাশ কেটে যাবে, সি ওয়ান বি ড্যাশ বাই সি টু বি ড্যাশ। দেখো বুঝতে পারলে কিনা, সি ওয়ান বি ড্যাশ সি টু বি ড্যাশ হবে। সি ওয়ান বি ড্যাশের মান কত, সি ওয়ান থেকে বি ড্যাশ মানে এটা কি দূরত্ব বলো তো, এটা সেই অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য না, অর্থাৎ এফও বাই সি টু বি ড্যাশ মানে কি, সি টু বি ড্যাশ মানে অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ এফি এলো। ফলে দেখো বিবর্তন ক্ষমতা যেটাকে আমরা এম লিখি, এম সমান চলে এলো এফও বাই এফ ই। কখন, যখন বিবর্তন ক্ষমতা এম সমান কত চলে এলো, আমি পাশে লিখি, তলায় লিখলে হয়তো দেখতে পাবে না, এফও বাই এফই। যখন প্রতিবিম্ব, চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, অসীমে গঠিত হবে, অর্থাৎ নর্মাল অ্যাডজাস্টমেন্ট বা স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে। এফওটা কি, এফওটা হচ্ছে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য এবং এফিটা কি অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য। এই হচ্ছে বিবর্ধনের রাশিমালা স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে। বোঝা গেল? আর একটা সমন্বয় হয়, এ দিয়ে শিখলাম স্বাভাবিক সমন্বয়। আর একটা কী সমন্বয় হয়, সেটা হচ্ছে যখন প্রতিবিম্বটা নিকট বিন্দুতে গঠিত হবে। এখানটা যেমন চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় হয়েছিল, অসীমে, সেক্ষেত্রে অসীমে হবে না, প্রতিবিম্বটা নিকট বিন্দুতে গঠিত হবে। তখন কেমন হয় সেটা একটু আমরা এবার বের করব। তাহলে এ দিয়ে দেখো এটা বোঝা গেল কিনা, তোমরা ততক্ষণ ওটা লেখো, আমি ছবিটাকে চেঞ্জ করি। এখন কিন্তু অভিলক্ষ যে প্রতিবিম্ব গঠন করবে, আগের সঙ্গে তফাৎটা বোঝো। আগে কী হয়েছিল, অভিলক্ষ যে প্রতিবিম্ব গঠন করেছিল সেটা অভিলক্ষে তো ফোকাসে থাকছে, সঙ্গে সঙ্গে কোথায় থাকতে হচ্ছে, সঙ্গে সঙ্গে অভিনেত্রেরও ফোকাস বিন্দুতে থাকতে হচ্ছে, কারণ তবেই অভিনেত্র প্রতিবিম্বটাকে কোথায় গঠন করবে, অসীমে গঠন করতে পারবে। এখন অর্থাৎ যখন বি কেসটা করব, বি কেসটা কি বললাম যে প্রতিবিম্ব নিকট বিন্দুতে হবে, সেক্ষেত্রে না, সেক্ষেত্রে অভিলক্ষ প্রতিবিম্ব তো ফোকাসে গঠন করবে, কিন্তু এই ফোকাস বিন্দুটা অভিনেত্রের ফোকাস হবে না, অভিনেত্রের ফোকাসের মধ্যে যেন থাকে। মানে এবার যে প্রতিবিম্ব হবে, এবার এমনভাবে অ্যাডজাস্ট করব যাতে কি হয় যেন, আমি এই ছবিটাকেই চেঞ্জ করে দেখাই। ধরো এফই এখানে হলো আর এই জায়গাটায় এফও, অর্থাৎ দুটোর মধ্যে তফাৎ বুঝলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তফাৎটা বোঝো, এখানটা কি হচ্ছে, বস্তু তো অভিলক্ষের ক্ষেত্রে বস্তু অসীমে থাকছে, তার প্রতিবিম্ব কোথায় হয়ে গেল, অভিলক্ষের ফোকাসে, কিন্তু এই যে প্রতিবিম্বটা সেটা আর অভিনেত্রের ফোকাসে হলো না, ফোকাসের মধ্যে হয়ে গেল। মানে এবার এমনভাবে অ্যাডজাস্ট করেছি, এই লেন্স দুটোকে সরিয়ে এমন ব্যবস্থা করেছি যাতে কি হয়, যাতে অভিলক্ষ দ্বারা গঠিত প্রতিবিম্বটা অভিনেত্রের ফোকাসের মধ্যে চলে যায়, অভিনেত্রের ফোকাসের মধ্যে চলে গেল। এবার আমরা কি করব, এবার আলোকরশ্মি দর্শকের চোখে পৌঁছাবে। দেখো দাঁড়া, আমি এগুলো মুছে দিই, চেঞ্জ করে দিই। আলোকরশ্মি আর দর্শকের চোখে সমান্তরালভাবে পৌঁছাবে না, কারণ কি, কেন পৌঁছাবে না বলো তো, কারণ এখন বস্তুটা তোর ফোকাস বিন্দুতে নেই, অভিনেত্রের ফোকাস বিন্দুতে থাকলে না সমান্তরালভাবে পৌঁছাতো। এখন বস্তুটা কোথায় আছে, এখন বস্তুটার ফোকাস বিন্দুর মধ্যে আছে, কার, অভিনেত্রের ফোকাস বিন্দুর মধ্যে, তাই না? এরকমভাবে দর্শকের চোখে পৌঁছাবে, আমাদের চোখ, দর্শকের চোখ বলতে আমাদের চোখ, তাই না? এবার আমরা কি করব, এরকমভাবে এই রশ্মিগুলোকে মনে করব যেন, আমাদের মনে হবে যেন
এই বিন্দু থেকে আসছে, অর্থাৎ এই জায়গাটায় আমরা চূড়ান্ত প্রতিবিম্বটাকে দেখব। এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ, এই ডিস্টেন্সটা কত হবে যেন, সেই ক্যাপিটাল ডি। বোঝা গেল? এই ডিস্টেন্সটা কোন ডিস্টেন্সটা, মানে এখন চূড়ান্ত প্রতিবিম্বটা অভিনেত্র থেকে 25 সেন্টিমিটার দূরে গঠিত হবে। আগে কী হচ্ছিল, চূড়ান্ত প্রতিবিম্বটা অভিনেত্র থেকে অসীমে গঠিত হয়েছিল। নিশ্চয়ই বুঝতে পারলে কেন, কি ব্যাপার। দেখো এক্ষেত্রে আবার বিবর্ধনের রাশিমালা বের করতে হবে। তাহলে বি দিয়ে লিখি, এগুলো মুছে দিচ্ছে হবে। এ দিয়ে স্বাভাবিক সমন্বয় শিখেছিলাম, এবার বি দিয়ে শিখব প্রতিবিম্ব নিকট বিন্দুতে গঠিত হলে কেমন হয়, তাই না? একই রকম প্রায় গণনা, শুধু একটু তফাৎ। ওখানে প্রতিবিম্ব অসীম হয়েছিল, এখানে প্রতিবিম্ব নিকট বিন্দুতে হবে। দুটো কেস হতে পারে বললাম। নিকট বিন্দুতে গঠিত হয়েছে, সেই আবার কি বের করতে হবে, বিটা আলফা। বিটা মানে কি, যন্ত্রটা যে প্রতিবিম্ব গঠন করলো সেই প্রতিবিম্ব চোখে যে বীক্ষণ কোণ উৎপন্ন করে। আমরা কৌণিক বিবর্ধন এম বের করব, এম সমান কত, বিটা বাই আলফা, তাই না? এখানে বিটা মানে কোনটা হবে, দেখো এই যে যন্ত্র কোন প্রতিবিম্ব গঠন করে, অন্তিম প্রতিবিম্বটা এখানে কোনটা, এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ, এটাই কিন্তু আমরা দেখছি চোখ দিয়ে। তাহলে এই যে প্রতিবিম্বটা চোখে যে বীক্ষণ কোণ তৈরি করবে, অর্থাৎ এই কোণটা হবে বিটা। আমি এটাকে পুরো লাইন করে দিচ্ছি, দেখো এই ডবল করে মোটা করে দিলাম। এই প্রতিবিম্বটা অভিনেত্রে যত ডিগ্রি কোণ তৈরি করবে, আবারও বলি, অভিনেত্রে যে কোণটা করবে সেটাই তো আমাদের চোখের সঙ্গে কোণ উৎপন্ন কোণ, এটাই বিটা, অর্থাৎ ওটা বিটা। আর বস্তুটা আমাদের চোখে, খালি চোখে অর্থাৎ যন্ত্র ছাড়া যে কোণ উৎপন্ন করবে, আবারও বলছি, যন্ত্র ছাড়া উৎপন্ন কোণ আর এই অভিলক্ষের সঙ্গে উৎপন্ন কোণ প্রায় সমান হবে। কেন? কারণটা সেই একটু আগেই বললাম, যেহেতু বস্তুটা কোথায় আছে, অসীম দূরে আছে, তাহলে এই অভিলক্ষের সঙ্গে যা কোণ করবে দেখবে যন্ত্র ছাড়া অভিনেত্রের সঙ্গে বা আমাদের চোখের সঙ্গে সেই একই কোণ করবে। অভিনেত্রকে আমরা মনে মনে চোখ ধরে নিচ্ছি, তাই তো, অভিনেত্রীর সঙ্গেও একই কোণ করবে। ফলে বিটার জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো ট্যান বিটা নেয়ার ইকুয়াল টু, এটাকে কত লিখতে পারি, ট্যান বিটা বাই এটা কত, ট্যান আলফা। ট্যান বিটা মানে কি, লম্ব বাই ভূমি, ওই যে ত্রিভুজটা থেকে লম্ব মানে কোনটা হবে, দেখো লম্ব হবে সেই একই রকম এ ড্যাশ বি ড্যাশ বাই ভূমি কোনটা সি টু বি ড্যাশ, লম্ব বাই ভূমি। এখানে ট্যান আলফা মানে কি, লম্ব বাই ভূমি, সেই এই যেখানে এ ড্যাশটা আছে ডবল হয়ে গেছে, তাই না, এইটা এ ড্যাশ বি ড্যাশ, এই ছোট্ট প্রতিবিম্বটা মানে অন্তর্বর্তী প্রতিবিম্ব, এ ড্যাশ বি ড্যাশ বাই কত, সি ওয়ান বি ড্যাশ। দেখো সি ওয়ান বি ড্যাশ, এটা সি টু বি ড্যাশ, ঠিক আছে, ওই যে আগের মতোই চেঞ্জ করলাম। তাহলে এখানে বসিয়ে দিলে কি আসছে, দেখো এম এর মান এখানে গণনা করলে এ ড্যাশ বি ড্যাশ তো কেটেই যাবে, তাহলে আসবে কত, সি ওয়ান বি ড্যাশ বাই সি টু বি ড্যাশ। এখানটায় মজা, আগে কি ছিল, দুটোই সি ওয়ান বি ড্যাশ মানে এফও আর এফই দুটোই ছিল, তাই না, কিন্তু এখানে তাই আসবে না। দেখো সি ওয়ান বি ড্যাশ, ও সি ওয়ান থেকে বি ড্যাশ, এই দূরত্বটাকে আমরা কি বলতে পারি, এটাই তো এফও। কারণ কি, কারণ দেখো অভিলক্ষের ক্ষেত্রে বস্তুটা তো সবসময় অসীমে, যেহেতু আমরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছি, গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করছি, বস্তু অসীমে, মানে অভিলক্ষ যে প্রতিবিম্ব গঠন করবে সেটা ওর ফোকাসেই হবে। অর্থাৎ এই যে সি ওয়ান থেকে বি ড্যাশের দূরত্বটা কত হবে, এফও হবে। কিন্তু এখানটায় সি টু বি ড্যাশ, অর্থাৎ আগের কেসটা স্বাভাবিক সমন্বয়ে সি টু বি ড্যাশটা কত ছিল, এফ ও ছিল, কিন্তু এখানটায় কত হবে, এখানটায় হবে, এখানটায় এক্ষেত্রে সি টু বি ড্যাশের মান কত হবে যেন, আর এফও লেখা যাবে না, এই সরি এফই লেখা যাবে না। এখন এপি কত দূর, এখান থেকে এইটুকুনি কিন্তু এফই, আর আমাদের দেখো সি টু বি ড্যাশ কোনটা, এখান থেকে এইটুকুনি। ফলে এই সি টু বি ড্যাশের মান আমরা কত লিখবো যেন, ইউই দ্বারা কী বোঝাচ্ছি, অভিনেত্রের ক্ষেত্রে বস্তু দূরত্ব, কারণ এখন বস্তুটা আর ওর ফোকাসে হয়নি, ফোকাসের মধ্যে হয়েছে। সি টু বি ড্যাশ এটা এখন কত, ইউই, এটাকে কি বলা হয়, অভিনেত্রের ক্ষেত্রে বস্তু দূরত্ব, এফও বাই ইউই,
দেখো শুধু আগে ইউইর জায়গায় কত বসেছিলাম এভি, কারণ তখন অভিলক্ষ যে প্রতিবিম্ব গঠন করেছিল সেটা একদম অভিনেত্রের ফোকাসেই ছিল, ফোকাস বিন্দুতেই ছিল, এখন ফোকাস বিন্দুর ভিতরে হয়েছে, তাই এটাকে ইউই লিখলাম। এটাই হলো বিবর্ধনের রাশিমালা, এটাই হলো বিবর্ধনের রাশিমালা FO/FE। এটাকে একটু আমরা পরিবর্তন করতে পারি। কি করে পরিবর্তন করবো? দেখো এই বিবর্ধনের রাশিমালাটাকে একটু চেঞ্জ করে দেবো। কিসের আকারে দেখো করছি চেঞ্জ। আমরা লেন্সের সমীকরণ থেকে কি লিখতে পারি? লেন্সের সমীকরণ থেকে আমরা কি পাই? 1/v - 1/u সমান কত? 1/f। এক্ষেত্রে কি হবে? অভিনেত্রের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব কোথায়? ডি দূরে গঠিত হয়েছে অভিনেত্র থেকে, তাহলে এটাকে -d লিখি। আচ্ছা, এটাকে -ue লিখি, আর এটা 1/fe লিখি। নিশ্চয়ই বুঝতে পারলে। এর ফোকাস দৈর্ঘ্য এপি লিখলাম। আর যেহেতু বস্তুটা লেন্সের সামনে আছে, কোনটা বস্তু হিসেবে কাজ করছে? অভিনেত্রের ক্ষেত্রে বস্তু হচ্ছে এ ড্যাশ বি ড্যাশটা, তাই এটা -ue বসিয়ে দিলে কত এলো দেখো। ও আরেকটা কাজ করা যায়, সবাইকে FO দিয়ে ভাগ করে দিতে পারি। দেখো FO বাই, আচ্ছা দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এই লাইনটা লিখলে দেখতে পাবে। FO/-d এটা কত? FO/ue এটা কত? FO/fe। এটা লিখতে পারি তো আমরা, দেখো কোনো অসুবিধা নেই। প্রত্যেককে FO দিয়ে ভাগ করে দিয়েছি। ফলে এর পরের লাইনে কেমন দেখতে হবে দেখো। এর পরের লাইনে আমরা লিখতে পারি কি আসবে, একটু মুছে দিই তারপরে লিখছি। দেখো কি করি। আচ্ছা এইটা থাক, এমটা, এই লাইনটা না দরকার নেই, আমরা এখান থেকে সরাসরি বসিয়ে দিতে পারি। এখান থেকে দেখো আমরা লিখতে পারি কত? 1/ue এর মান কত হতে পারে? হবে 1/fe + 1/d। আমরা এই 1/u এর মান নিয়ে এখানে বসিয়ে দিই, দিলে বিবর্ধনটা কেমন দেখতে হলো দেখো। 1/u এর মান নিয়ে এই সমীকরণে বসালে আমরা এমনি বিবর্ধনের রাশিমালা কত বের করেছি? বিবর্ধনের রাশিমালা m সমান বের করেছি FO/ue। এবার এই ue এর মান এটাই তো, 1/u এর মান এটা গোটা, অর্থাৎ FO/ কত? 1 + fe 1 + d বসিয়ে দিলাম। এই যে 1/u এর মান এটাই বসিয়ে দিলাম, চেঞ্জ করলাম না। দেখো বসিয়ে দিলে ওইটা আগে লেন্সের সমীকরণ থেকে যেটা বের করলাম সেটা নিয়ে এখানে বসালাম। বসালে দেখো, আচ্ছা যদি FE কমন নিই, 1/fe কমন নিই, কত চলে আসবে? 1 FO/fe, এটা 1 + fe/d। এরকমভাবে লেখা হয় সাধারণত। তুমি এর আগের লাইনটা লিখলেও হবে, এটাও লিখলে হবে, কোনো অসুবিধা নেই, একই জিনিস। এই আকারে লিখতে পারো, এই আকারেও লিখতে পারো। এই হলো বিবর্ধনের রাশিমালা। এটা কোথায়? প্রতিবিম্ব নিকট বিন্দুতে হলে। আর প্রতিবিম্ব যদি অসীমে হয় তখন বিবর্ধনের রাশিমালাটা খুব সহজ, তাই না? FO/fe। আর সেক্ষেত্রে কি হয়? FO + fe এর মান L এর সমান হয়ে যায়। এটা প্রতিবিম্ব কোথায় হলো? অসীমে। কার ক্ষেত্রে? প্রতিসারক নববীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমরা তাহলে বিবর্ধনের রাশিমালা বের করলাম। কখন? দুটো ক্ষেত্রেই বের করা হলো। আর এখানে কিছু প্রশ্ন দেয় যে প্রতিসারক নববীক্ষণের বিবর্ধন ক্ষমতা কিভাবে বাড়ানো যায়। দেখো এফিটাকে কমিয়ে বা FOটাকে বাড়িয়ে। আর FE কমালে কী হয়? সেই লেন্সের বক্রতা ব্যাসার্ধ বেড়ে যায়, লেন্সটা পুরো হয়ে যায়, প্রতিবিম্ব অস্পষ্ট হয়ে যায়। এগুলো দেয়। আরও একটা প্রশ্ন দেয়, হ্যাঁ, যেটা যে এই অভিলক্ষের উন্মেষ ব্যাস এত বড় করা হয় কেন অভিনেত্রের তুলনায়? দেখো এখানে অভিলক্ষটা বড় করে রেখেছি না, কেন করা হয়? আসলে দেখো এই অভিলক্ষ যত বড় হবে বস্তু থেকে বেশি পরিমাণ আলোকরশ্মি এসে অভিলক্ষে পড়তে পারবে, উন্মেষ বড় হয়। আর বেশি পরিমাণ আলোকরশ্মি এসে পড়লে অভিনেত্র দ্বারা যে প্রতিবিম্ব গঠিত হবে তার উজ্জ্বলতা বেশি হবে। তাই প্রতিবিম্ব স্পষ্টভাবে দেখার জন্য আমরা অভিলক্ষের উন্মেষ এবং ফোকাস দৈর্ঘ্য দুটোই বড় করি। আর ফোকাস দৈর্ঘ্য বড় হলে কী সুবিধা হবে? ফোকাস দৈর্ঘ্য বড় হলে সুবিধাটা হবে অভিলক্ষ যে প্রতিবিম্ব গঠন করবে সেটা অভিনেত্রের ফোকাসের হওয়ার মধ্যে সম্ভাবনা প্রবল তৈরি হয়ে যাবে, তাই না? তাই আমরা অভিলক্ষের ফোকাস এবং উন্মেষ বড় নিই। এই প্রশ্ন দেয়। আরও একটা প্রশ্ন দেয়, কী যেন বললো, এই যে আমরা দূরবীক্ষণ এঁকেছিলাম তো অ্যাকচুয়ালি দেখতে তো এরকম নলের মতো, জিনিসটা তো দেখতে এরকম, তাই না? এখানে তো আমরা চোখ রাখি। কি প্রশ্ন দেয় যেন বললো, ধরো এই দূরবীক্ষণ যন্ত্রের এখানে একটা কোনো বস্তু, একটা পাখি এসে বসেছে, ওই অভিলক্ষের ওপরে বসে আছে, এখানে একটা পাখি এসে বসে আছে।
তাহলে অভিনেত্র দিয়ে কি আমরা পাখিটাকে দেখতে পাবো? কি মনে হয়? যদি অভিলক্ষের ওপরে একটা পাখি এসে বসে বা একটা মশা বা একটা মাছি বসে, লেন্সের ওপরেই বসে আছে, তাহলে কি আমরা অভিনেত্র বা চোখ দিয়ে ওই মশা মাছিকে বড় করে দেখবো? মশা মাছি বা পাখিটাকে অনেক বড় করে দেখবো? দেখবো না। কেন বলো তো? কারণ এর কাজ কি হচ্ছে? কাজটা হচ্ছে, এই যন্ত্রটার কাজ হচ্ছে অসীম থেকে আগত আলোক রশ্মির বিবর্ধন করা। কি হবে? ওই পাখিটা বা মাছিটাকে বসার জন্য আমরা প্রতিবিম্বের উজ্জ্বলতা কম দেবো, কারণ যেটুকুনি জায়গায় বসে থাকবে সেইটুকুনি জায়গায় দিয়ে আর আলোক রশ্মি এসে প্রবেশ করতে পারবে না, ফলে প্রতিবিম্বটার উজ্জ্বলতা কমে যাবে। আর কিছু হবে না, কিন্তু প্রতিবিম্ব সেই নক্ষত্রে গঠিত হবে। চাঁদ বা যেগুলো দেখছি আমরা দূরের জিনিস, সেগুলোরই প্রতিবিম্ব গঠিত হবে। ওই পায়রা, পাখি, মাছি, মশা কিছুরই হবে না। ও তো, কারণ বস্তু থেকে বস্তু কোথায়, আলোক রশ্মি কোথা থেকে আসে? অসীম থেকে এসে অভিলক্ষে আপাতিত হয়। এই হলো প্রতিসারক নববীক্ষণ যন্ত্র। তোমাদের এই প্রতিসারক নববীক্ষণ যন্ত্রের এই কেসটা খুব পড়ে, খুব, মানে যখন প্রতিবিম্ব কোথায় হয়? স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে প্রতিবিম্ব অসীমে গঠিত হয়। আশা করি বুঝতে পারলে। তোমরা ক্লাসটাকে দেখো। এই তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান সম্পূর্ণ হয়ে গেল আজকে। এরপর থেকে আমরা নতুন আলোর আরেকটা নতুন ধর্ম অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞান সম্পর্কে শিখব। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।